বিকাল থেকেই অল্প অল্প বৃষ্টি হচ্ছে, সন্ধ্যাও ঘনিয়ে আসছে। মাগরিবের নামাজ পড়ে তাড়াতাড়ি বাসার দিকে হাঁটছি। রাস্তায় লোকজনের তেমন একটা আনাগোনা নেই। মসজিদ থেকে বের হয়ে দ্রুত গতিতে হাঁটছি বললে ভুল হবে, অনেকটা দৌড়াচ্ছি। হঠাৎ করে অনুভব করলাম কেউ একজন আমার পিছু পিছু আসছে। পেছনে তাকিয়ে দেখলাম কেউ নেই, তাই আবার হাঁটতে লাগলাম। কিছু দূর যাওয়ার পর আবার অনুভব করলাম কে যেন আমাকে অনুসরণ করছে। ভয়ে ভয়ে পেছনে তাকিয়ে দেখলাম কেউ নেই, তাই মনে একটু সাহস জোগাবার জন্য মনে মনে বললাম, ও কিছু না পাবেল, তুই শুধু শুধুই ভয় পাচ্ছিস বলছি। আর আগের থেকেও বেশি দ্রুত গতিতে হাঁটছি। অবশেষে আমাদের বাসার পাশের বাসার নুর ইসলাম চাচাকে দেখলাম। দেখা মাত্র দ্রুত গতিতে তার কাছে গেলাম। কি ব্যাপার পাবেল, এত হাঁপাচ্ছ কেন? এমনিতেই চাচা, আপনাকে দেখলাম একা একা যাচ্ছেন, তাই আপনার সাথে যাওয়ার জন্য আসলাম। অতঃপর চাচার সাথে কথা বলতে বলতে বাসায় আসলাম। বাসায় এসেই আম্মুকে খুঁজতে লাগলাম। আম্মু, আম্মু। কে পাভেল? তাড়াতাড়ি একটু এদিকে আসো তো। কি হয়েছে বাবা তোর? এত চিৎকার করছিস কেন? তারপর আম্মুকে সব খুলে বললাম। সবকিছু শোনার পর আম্মু আমার দিকে অনেকটা অবাক চোখে তাকালো। তুই যে বাতাসটা অনুভব করেছিলি, ওই বাতাসটা কি ঠান্ডা ছিল? আজব তো, আম্মু জানলো কি করে যে আমার শরীরে ঠান্ডা বাতাস লেগেছিল তখন? কিন্তু তুমি জানলে কি করে? তোর বাবা অফিস থেকে আসুক, সব বুঝিয়ে দেবে। আম্মুর কথার মানে কিছুই বুঝতে পারছি না। কোথায় এটা শোনার পর চিন্তিত হবার কথা, তা না হয়ে উল্টো হাসছে। তাই রাগ করে রুমে চলে আসলাম, কিন্তু কিছুতেই স্থির থাকতে পারছি না। মনে হচ্ছে যেন কোনো অলৌকিক শক্তি আমার উপর ভর করেছে। মাথাটা কেমন জানি করছে, চোখগুলো বন্ধ হয়ে আসছে। আস্তে আস্তে বিছানার মধ্যেই ঘুমিয়ে গেলাম। হঠাৎ করে ঘুম ভেঙে গেল। অনুভব করলাম কেউ একজন আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠলাম। পাশে তাকিয়ে দেখি একটা মেয়ে, পুরো শরীরে বোরকা পরা, কিন্তু মুখটা খোলা। মনে হচ্ছে যেন কোনো জান্নাতি হুর আমার রুমে এসে নেমেছে। অন্ধকার রুমটা মুহূর্তের মধ্যেই আলোকিত হয়ে উঠল। ভয় পাওয়ার পরিবর্তে মুখ হাঁ করে তাকিয়ে রইলাম। আমার এভাবে তাকিয়ে থাকা দেখে মেয়েটা লজ্জা পেয়ে মুখটা অন্যদিকে ফিরিয়ে বলল, আসসালামু আলাইকুম, কেমন আছেন মিস্টার পাবেল মাহমুদ? মেয়েটার কথা জবাব না দিয়ে চুপ করে বিছানার উপর বসে মেয়েটার দিকে তাকিয়ে আছি। কি হলো আপনার? কথা কি শুনতে পাচ্ছেন না? কে 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 আপনি? আমি তোমার হবু বউ। বউ মানে? ওই এত তোতলাচ্ছেন কেন? আম্মু, ভূত। আমাকে চিৎকার করতে দেখে মেয়েটা আমার মুখে চাপটে ধরল। আমি মেয়েটার চোখের দিকে তাকালাম। মেয়েটা আমার হাতের উপর হাত রাখলো। আমি কেঁপে উঠলাম। পুরো ঘরটা সুগন্ধে ভরে গেল। আমি ভয় পেতে লাগলাম। মেয়েটা আমার হাতে কি যেন একটা দিয়ে বলল, এই যে মিস্টার পাবেল, আপনার জন্য একটা জিনিস এনেছি। আমি ভয় পেয়ে হাত শক্ত করে মুষ্টিবদ্ধ করে ফেললাম। কি হলো, খাবেন না? পরে খাবো। কি? এখনই খাবেন, এক্ষুনি। মেয়েটার কথা শুনে খুব ভয় পেয়ে গেলাম, তাই শরীরের সমস্ত শক্তি দিয়ে চিৎকার দিলাম। আমার চিৎকার শুনে আম্মু অন্যরম থেকে দৌড়ে আসলো। পাভেল, কি হয়েছে বাবা তোর? পাভেল, কথা বল বাবা। ওই যে ভূত বলার আগে জ্ঞান হারিয়ে ফেললাম। এই যে পাভেলের আব্বু, কই তুমি? তাড়াতাড়ি আসো, দেখো আমার পাভেল। আম্মুর চিৎকার শুনে আব্বু দৌড়ে আসলো। তারপর আব্বু আম্মু দুজনে মিলেই আমার মাথায় পানি দিল। আস্তে আস্তে চোখ মেলে তাকালাম। অতঃপর আমাকে বিছানায় শোয়ানো হলো। কি হয়েছিল বাবা তোর? এত প্রশ্ন করো না তো, ছেলেটাকে একটু রেস্ট নিক, তারপর যা প্রশ্ন করার করো। তারপর আব্বু আম্মু রুম থেকে বের হয়ে গেল। আমি রুমে শুয়ে শুয়ে মেয়েটার কথা ভাবতে লাগলাম। একটু পর আব্বু আম্মু আবার আমার রুমে আসলো। মাথায় হাত বুলিয়ে আম্মু, এবার বল তো বাবা, কিসের জন্য ভয় পেয়েছিলি? অতঃপর আব্বু আম্মুকে সব খুলে বললাম। আমার কথা শুনে আব্বু একটু মুচকি হাসলো। তারপর মজা করে বলল, এটা তো খুব চিন্তার বিষয়। আমার আব্বুকে ভালোবাসে একটা মেয়ে, তাও আবার অদৃশ্য হয়ে। আব্বু তুমিও যে কি!
সবসময় ফান ভালো লাগে না। এই দেখো বাবাটা আমার রাগ করেছে। আর ভয় পেও না বাবা, মেয়েটা তোমার কোনো ক্ষতি করবে না। সময় হলে সব বুঝতে পারবে। সময় হলে সব বুঝতে পারবো মানে? কিছু না, এখন ঘুমাও তো বাবা, এসব চিন্তা বাদ দিয়ে। বলেই আব্বু আম্মু দুজনে রুম থেকে বের হয়ে গেল। আমি বসে বসে আব্বুর কথাটা ভাবতে লাগলাম। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম তার খেয়ালই নেই। সকালে ঘুম ভাঙলো আজানের ধ্বনিতে। ব্রাশটা হাতে নিয়ে দাঁত ব্রাশ করতে করতে মসজিদে গেলাম। অতপর নামাজ পড়ে একটু হাঁটতে বের হলাম। গ্রামের ভেতর দিয়ে আঁকাবাঁকা রাস্তা। হাঁটতে হাঁটতে কখন যে গ্রাম ছেড়ে চলে এসেছি তার খেয়ালই নেই। চারদিকে তাকিয়ে দেখলাম কাশফুল আর কাশফুল। আরে আজব তো, আমাদের গ্রামে তো কাশফুল নেই, তো এখানে কাশফুল এলো কোথা থেকে? আকাশের দিকে তাকিয়ে দেখলাম বিদ্যুৎ চমকাচ্ছে, হয়তো এখনো বৃষ্টি নামবে। একে তো অপরিচিত জায়গা, তারপরও আবার বৃষ্টি। ভাবতেই কেমন যেন ভয় ভয় করছে। হাত পা সব কেমন জানি ঠান্ডা হয়ে আসছে। আমি প্রচণ্ড ভয় পেয়ে কান্না করতে লাগলাম। আসসালামু আলাইকুম। হঠাৎ করে সালামের শব্দ শুনে কোথা থেকে যেন প্রাণটা আসলো। তবু ভয়ে সালামের জবাব দিলাম। এই যে মিস্টার পাবেল মাহমুদ, নিজেকে কি মনে করেন হ্যাঁ? আরে এটা তো সেই মেয়েটা যার জন্য আমি কাল ভয় পেয়ে চিৎকার করেছিলাম। আপনি? আমি। আগামীকাল চিৎকার করেছিলেন কেন? আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, তাই চিৎকার করেছিলাম। ভদ্র সাজা হচ্ছে না তো, আজ কেন ভয় পাচ্ছেন না? আজ তো আমি আপনার ঘাড় মটকাতে এসেছি। মানে? ওই আরেকবার মানে মানে করবেন তো আপনাকে এখানে ফেলে চলে যাব। চারিদিকে অনেক শিয়াল, এগুলো মজা করে আপনাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। ও মা গো, এ কি? এখানে তো দেখছি সত্যি সত্যি শিয়াল আছে। ও আম্মা গো, বাঁচাও গো, আমাকে খেয়ে ফেললো গো। ওই আরেকবার চিৎকার করলে কিন্তু চলে যাব। প্লিজ আমাকে ছেড়ে যাবেন না। আপনাকে এখান থেকে নিয়ে যেতে পারি এক শর্তে। একটা কেন, হাজারটা শর্তেও রাজি আছি, তবু আমাকে নিয়ে যান প্লিজ। আজ থেকে আমাকে ভয় পাওয়া যাবে না, আর এখন আমাকে জড়িয়ে ধরতে হবে। ইস, পারবো না। ঠিক আছে, চলে যাচ্ছি তাহলে। তবে শিয়াল কিন্তু। পুরোটা বলার আগেই দৌড়ে গিয়ে জড়াই ধরলাম। মেয়েটা লজ্জায় আমার বুকে মুখ লুকালো। এই মিয়া কি শুরু করলেন? লজ্জা শরম নাই আপনার ঘুমানোর জাতির? এই রে, এটা আবার কে? ও আল্লাহ রে, এটা তো দেখছি শিয়াল। হায় হায়, শিয়ালও দেখছি মানুষের মতো কথা বলে। শিয়ালকে ডেকে শিয়ালিনী বলল, ওগো কই তুমি? চলে আসো, ওদের বলে লাভ নাই, আমাদের মতো ওদের তো লজ্জা শরম নাই। হায় হায়, বলে কি? আমাদের নাকি লজ্জা শরম নেই। মেয়েটার দিকে তাকিয়ে দেখি মেয়েটা শিয়ালের কথা শুনে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। সরি পাবেল ভাই, আমার বউ একটু বেশি বলে ফেলেছে। যাই হোক, এখন একটু তাড়াতাড়ি যেতে হবে। কেন ভাইয়া, তাড়াতাড়ি যেতে হবে কেন? আরে ভাই, আজকে আমাদের শিয়াল সমাজের শ্রেষ্ঠ গায়ক পিকার সিং গান গাইবে। আহা, কি মধুর কণ্ঠ তার। যাবেন নাকি পাবেল ভাই গান শুনতে? মেয়েটার দিকে তাকাতে মেয়েটা বলল, চলো না পাবেল, প্লিজ প্লিজ। জেনিয়াও বলল শিয়ালের সাথে শিয়ালের রাজ্যে গিয়ে পিক্কার সিংয়ের গান শুনে আসতে। আমারও ইচ্ছা ছিল, কিন্তু কি যেন একটা ভেবে আর গেলাম না। জেনিয়া আমাকে হেঁচকা টান দিয়ে ওর বুকে নিয়ে গেল। শরীরের প্রতিটি লোম নাড়া দিয়ে উঠল। মনে হচ্ছে কোনো অদ্ভুত শক্তি আমাকে ওর প্রতি দুর্বল করে তুলেছে। আমি আস্তে আস্তে জেনিয়ার দিকে আকর্ষিত হয়ে গেলাম। জেনিয়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। অতঃপর ওর ঠোঁট আমার ঠোঁটের সাথে একত্র করে দিল। হারিয়ে গেলাম এক অপূর্ব ভালোবাসার মাঝে। অতঃপর আস্তে আস্তে চোখ দুটো বন্ধ হয়ে আসলো। আমি জেনিয়ার বুকের মাঝে লুটিয়ে পড়লাম। ঘুম থেকে যখন উঠলাম দেখলাম অপূর্ব সুন্দর একটা রুমের মধ্যে আমি শুয়ে আছি। পুরো রুমটা ফুলের গন্ধে মুখরিত। ছোট ছোট প্রজাপতি ও ঘাসফড়িংগুলো আমার চারপাশে ঘুরছে। আমি অবাক চোখে ওইগুলো তাকিয়ে দেখছি। হঠাৎ করে কে যেন আমাকে সালাম দিল। সামনে তাকিয়ে দেখলাম একজন বৃদ্ধ লোক, মাথায় মুকুট, পাশে একটি ছোট মেয়ে, দেখতে অনেকটা জেনিয়ার মতোই। মেয়েটা একজন বৃদ্ধ মহিলার হাত ধরে আছে। মহিলার মাথায়ও রাজকীয় মুকুট। আমার বুঝতে বাকি রইল না যে এরাই জেনিয়ার মা বাবা। দিন ইসলাম
আর তোমার মা কেমন আছে বাবা? লোকটির কথা শুনে টাসকে খেয়ে গেলাম। উনি আমার বাবার নাম জানলো কি করে? জি আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আপনি? জি আল্লাহর রহমতে আমরাও ভালো। ভয় পাচ্ছ মনে হচ্ছে বাবা। নীল, মা যাও তো, তোমার জেনি আপুকে ডেকে নিয়ে আসো গিয়ে। ছোট মেয়েটা আমার দিকে তাকিয়ে মুখ বেঞ্চি কেটে বাইরে চলে গেল। এটাই মনে হচ্ছে জেনিয়ার বোন, আমার শালি। কিছুক্ষণ পর পরীকে নিয়ে নীল ফিরে আসলো। কোথায় গিয়েছিলি ওকে বসিয়ে রেখে? সারাদিন শুধু পই পই করে ঘুরে বেড়ানো। দেখছো বাবা, পাগলি মেয়ে আমার। আপু, তোমার স্বামীকে তুমি দেখে রাখবে না? না দেখে রাখলে দুলাভাইকে কিন্তু আমার করে নিব। জেনিয়া লজ্জা পেয়ে আমার পাশে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আচ্ছা, এখন ওদের একটু একা থাকতে দাও। অতঃপর সবাই রুম থেকে বের হয়ে গেল। আমি আর জেনিয়া পাশাপাশি বসে রইলাম। আমি ওর চোখের দিকে তাকালাম। লজ্জা পেয়ে ও মেহেদি রাঙা হাত দুটো দিয়ে লজ্জা মাখা মুখটা ঢেকে দিল। কিন্তু ওর মুখে আমি এক অদ্ভুত হাসি দেখতে পেলাম, প্রতিশোধের হাসি। কিন্তু কেন? কিসের প্রতিশোধ নিতে চাইবে ও? প্রতিশোধ নেওয়ার মতো কিছু দেখলেও তা ভুল প্রমাণিত হলো যখন দেখলাম জেনিয়া হাত দিয়ে তার লজ্জা মাখা মুখটা ঢেকে নিল। আমি ওর হাতের উপর হাত রাখলাম। আস্তে আস্তে ওর ঠোঁটের কাছে ঠোঁট দুটো নিয়ে যেতে লাগলাম। ছি ছি, এইসব কি? এই রে, মানিজ্জত সব গেল। এটা আবার কে? এখানে এলো কি করে? নীল, তুই এখানে কি করছিস? এত তোতলাচ্ছ কেন? তোমাদের প্রেম দেখছিলাম, কিন্তু প্রেমের মধ্যে ওসব কি? এই রে, শালিটা দেখছি সব দেখেছে। গেল পাবেল, তোর সব গেল। আমি গিয়ে এক্ষুনি আম্মুকে সব বলছি। ও শালি, থুক্কু, নীলাপু, এসব কথা বললে তো মানিজ্জত কিছু থাকবে না আমাদের। তাতে আমার কি? তবে যদি একটা শর্তে রাজি হন তাহলে আর বলবো না। কি শর্ত? আমাকে আপনার বিয়ে করতে হবে। ও মা গো, এই পুচকি শালি কয় কি এই বয়সে নাকি বিয়ে করবে? কেউ আমাকে ধরেন। ওই, তোর মাথা ঠিক আছে তো? জানি না। যা এখান থেকে, নাহলে কিন্তু আব্বুকে গিয়ে বলবো তুই আমাদের ডিস্টার্ব করছিস। জেনিয়ার কথা শুনে শালিটা মুখ বেঞ্চি কেটে চলে গেল। আমি ও জেনিয়া চুপ করে বসে রইলাম। লজ্জায় কেউ কারো দিকে তাকালাম না। কিছুক্ষণ পর নীল আবার রুমে আসলো, তবে একা না, হবু শ্বশুরকে সাথে নিয়ে। একই পাশে তাকিয়ে দেখলাম আব্বু আম্মু রুজি, আমাদের পরিবারের সবাই। কি, এখানে এসে আমাদের ভুলেই গেছিস? এখন ভয় পাস না। এখন আর ভয় পাবে না, এখন তো তোমার ছেলের বউ পেয়ে গেছি। ঠিক বললাম তো কি বাবিল সাহেব? তারপর সবাই মিলে কিছুক্ষণ মজা করলো আমাকে আর জেনিয়াকে নিয়ে। আমি আর জেনিয়া লজ্জা পেয়ে চুপ করে মাথা নিচু করে বসে রইলাম। অতপর সবাই রুম থেকে বের হয়ে গেল। ওই, মনে পড়ছে প্রথম দিন ভয় পেয়েছিলে কেন? এই চুল ছাড়ো, ব্যথা পাচ্ছি তো। ছাড়বো না। আমিও কম কিসে হ্যাঁচকা টানিয়ে ওকে নিচে ফেলে দিয়ে হাত দুটো বিছানার মধ্যে চেপে ধরলাম। আও, লাগছে তো, ছাড়ো বলছি। না ছাড়বো না, তোমার ওই মিষ্টি ঠুটে একটু মুখ দেব। ওই না, প্লিজ এটা করো না। ওই, কে শুনে কার কথা? এই সুযোগ মিস করা যাবে না। কথায় আছে ক্যাচ মিস মানে ম্যাচ মিস। ওর ঠুটে ঠোঁট স্পর্শ করলাম। জেনিয়া কেঁপে উঠল। এক হাতে আমাকে বাধা দিতে চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। দুই হাত বিছানায় চেপে ধরে ওর ঠোঁট আঁকড়ে ধরলাম। একসময় পরিও আমাকে জড়িয়ে ধরলো। এভাবেই কিছুক্ষণ জড়িয়ে ধরে রাখলাম। শরীরের প্রত্যেকটি অঙ্গে এক অনন্য অনুভূতিতে শিহরিত হতে লাগলো। কখনো ছেড়ে যাবে না তো? দূর পাগলি, কখনো যাব না। পাগলিটা আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরলো। আমিও পাগলিটাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। অতপর কিছুদিন পর মহা ধুমধামে আমাদের বিয়ে হলো। বাসরাতে পাগলিটা একটু ঘুমোয়নি। সারা রাত আমাকে নিয়ে আকাশে উড়েছে। আমি পাগলিটাকে সারা রাত জড়িয়ে ধরেছিলাম, আর সুযোগ পেলেই রোমান্সে ব্যস্ত হয়ে যেতাম। আজ আমাদের বিয়ের 1 বছর পূর্ণ হলো। ওই, চলো না আজ একটু বাড়ি থেকে ঘুরে আসি। অনেক দিন ধরে আব্বু আম্মু নীল কাউকেই দেখি না। ঠিকই তো, কাজের চাপে অনেক দিন শ্বশুর বাড়ি যেতে পারিনি। কি হলো, যাবে না? পাগলি যাব, কিন্তু রাত্রি? কি ভাবছেন? রাত্রি হলো আমাদের মেয়ে। পাগলিটা কিছুদিন আগে ফুটফুটে একটা ছোট রাজকন্যার জন্ম দিয়েছে। তবে এখন আর পাগলিটা আমার কথা বেশি ভাবে না। সারাদিন রাত্রির সাথে কথা বলে। তাতে কি হয়েছে, রাত্রে আমার কাছেই থাকবে। অতপর চললাম শ্বশুর বাড়িতে। জেনিয়া আকাশে উড়াল দিল।
আমি জেনিয়াকে জড়িয়ে ধরে আছি, আর আমার কোলে আমাদের একমাত্র রাজকন্যা রাত্রি। সবাই দোয়া করবেন আমাদের জন্য।